আসসালামু আলাইকুম, আমি এস এম আরাফাত ফেরদৌস, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। তো মেডিকেল অ্যাসপিরেন্ট যাদের চান্স মিস গেছে তাদের ক্ষেত্রে সেকেন্ড অপশন হলো ডেন্টাল এক্সাম। সো আমরা ডেন্টাল ভর্তি পরীক্ষায় কীভাবে একটা সিট নিশ্চিত করতে পারবো সেটা নিয়ে আজকে হলো গাইডলাইনের ভিডিও। সো চলো শুরু করি। সো প্রথম কথা হলো, তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া ডেন্টালে কেন এক্সাম দিব। এটা তিনটা কারণ আছে। প্রথম কারণ হলো, তুমি যদি ডেন্টাল এক্সাম সিরিয়াসলি দাও তাহলে পরীক্ষার হলে বা অ্যাডমিশন পরীক্ষার হলে এই যে প্রেশার ট্যাকেল করার যে ক্ষমতাটা বা অ্যাবিলিটিটা যেটা আছে এটা তোমার বাড়বে। পরীক্ষার হলে তুমি নার্ভাস হয়ে যাবা না, নার্ভাস হয়ে তুমি ভুলভাল দেখাবা না। ইন ফিউচারে যেটা তোমার খুব কাজে দিবে, ভার্সিটি ইউনিট অ্যাডমিশন বলো অথবা যারা সেকেন্ড টাইম মেডিকেল দিবা তাদের ক্ষেত্রেও এই অ্যাবিলিটিটা খুব দরকার, যেটা ডেন্টাল এক্সাম দিলে তোমার একটু বাড়বে। সেকেন্ড কথা হলো, তুমি যদি ডেন্টাল এক্সাম সিরিয়াসলি দাও, যারা একদম দৃঢ় সংকল্পবদ্ধ যে ভাই আমাকে মেডিকেলে পড়তেই হবে, তাদের ক্ষেত্রে সেকেন্ড টাইম প্রিপারেশনটা একটু আগায় যাবে অন্যদের থেকে। থার্ড কারণ হলো, কিছু সুবিধা পাওয়া যাবে ভার্সিটি ইউনিট অ্যাডমিশনের ক্ষেত্রে। কী কী সুবিধা? ভার্সিটি বায়োলজির ক্ষেত্রে তোমাকে নতুন করে কোনো কিছু পড়তে হবে না, শুধু একবার কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে ওটার উপর একটু চোখ বুলে যেতে হবে। সেকেন্ড কথা হলো আমাদের কেমিস্ট্রি নিয়ে। কেমিস্ট্রির ক্ষেত্রে ভার্সিটি ইউনিটে থিওরিটিক্যাল প্রশ্ন আর ইনফরমেটিভ প্রশ্ন আসে, আর কিছু বিক্রিয়া থেকে প্রশ্ন দেয়। সো তুমি যদি হাজারি স্যার এবং অনুসরণী ভালোভাবে সলভ করে যাও, তাহলে যে ইনফরমেটিভ প্রশ্ন যেগুলো ভার্সিটি ইউনিটে আসবে এগুলো তুমি খুব ইজিলি পারবা। এক্সট্রা প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে তখন কিছু থিওরি ভালোভাবে দেখতে হবে আর কিছু বিক্রিয়া দেখে যেতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে ভার্সিটি ইউনিট অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের ম্যাথ বেশি দেয়, বাট খুব অল্প সংখ্যক হলেও ইনফরমেটিভ প্রশ্ন দেয়। সো তুমি যখন ডেন্টাল এক্সাম সিরিয়াসলি দিবা, যখন তুমি ইসাক স্যারের বই অথবা যে কোনো স্যারের বই যদি একটু ভালোভাবে পড়ো, সাথে অনুশীলনী সলভ করো, অ্যান্ড সাথে যদি যে সূত্রগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে সূত্রগুলো দেখো, তাহলে কিন্তু তোমরা ভার্সিটি ইউনিটে যে একটু সুবিধা পাবা, পাশাপাশি এই যে এ ইউনিটে যে ইনফরমেটিভ কিছু প্রশ্ন আসে এগুলো কিন্তু পারবা। সো ভার্সিটি ইউনিট অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি একটু বেশি সুবিধা পাবা, কিন্তু শুধু ডেন্টাল প্রিপারেশন নিয়ে কিন্তু আসলে ভার্সিটিতে চান্স হয় না। সো এই তিনটা সুবিধার জন্য আমাদেরকে অবশ্যই ডেন্টাল এক্সাম দিতে হবে। মেইন সুবিধা হলো যে তুমি এই যে পরীক্ষার হলে যে নার্ভাস হয়ে যাও বা পরীক্ষার হলে যে প্রেশারটা ট্যাকেল দেওয়ার অ্যাবিলিটি, এটা কিন্তু তোমার আস্তে আস্তে বাড়বে যত বেশি অ্যাডমিশন এক্সাম দিবা। সো এই জন্য অবশ্যই ডেন্টাল এক্সাম দিতে হবে। আবার ডেন্টালে কিন্তু ভালো ক্যারিয়ারও করা যায়, ফেশিয়াল সার্জারি বলো অথবা প্লাস্টিক সার্জারিতে বলো, এগুলোতে গেলে কিন্তু অনেক সম্মানও পাওয়া যায়, যেমন টাকাও কিন্তু বেশি। আচ্ছা যাই হোক, এরপরে আসি যে এই কথাটা যেটা হলো কেউ বলে না, বাট এটা হলো একদম সত্য কথা, ধ্রুব সত্য, যে আমাদের ডেন্টাল এক্সাম একটু কঠিন হয়, কোয়েশ্চেনটা একটু কঠিন হয় মেডিকেল ভর্তি পরীক্ষার তুলনায়, বাট টাইপ সেম থাকে। এটা কিন্তু কেউ বলে না। সো তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, আমি তোমাকে দুইটা উদাহরণ দিচ্ছি, আমার কথা ব্লাইন্ডে ফলো করার দরকার নেই, তুমি চাইলে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলেই বুঝতে পারবা। সো এইচএসসি 21 ব্যাচ যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিল, তাদের বেলায় ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির 75টা প্রশ্নের মধ্যে সবগুলাই হলো শর্ট সিলেবাসের ভিতর থেকে দিল, শুধুমাত্র 8টা প্রশ্ন দিল শর্ট সিলেবাসের বাইরে থেকে। এইচএসসি 21 ব্যাচ যখন ডেন্টাল এক্সাম দিল, তাদের বেলাও ম্যাক্সিমাম প্রশ্ন দিল শর্ট সিলেবাসের ভিতর থেকে, শুধুমাত্র 12টা প্রশ্ন দিল শর্ট সিলেবাসের বাইরে থেকে। অর্থাৎ যেহেতু এইচএসসি 21 ব্যাচের মেডিকেল ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসের ভিতর থেকে হলো, ডেন্টাল একটু কঠিন করার জন্য সব ফুল সিলেবাস থেকে দিত, ওটা কিন্তু করা নাই, শুধু একটু শর্ট সিলেবাসের বাইরে আসা পরীক্ষার প্রশ্ন একটু বাড়ায় দিছে। সো এইরকমভাবে টাইপ সেম থাকে। আমাদের এইচএসসি 23 ব্যাচের মেডিকেল ভর্তি পরীক্ষার কথা বলি, বায়োলজিতে বোটানি থেকে প্রশ্ন বেশি দিল, বোটানির প্রশ্ন হার্ড করলো, কোনটা হয় না এই টাইপ প্রশ্ন বেশি দিল। সেম টু সেম ডেন্টালও এই সেম কাজই করলো, বোটানি থেকে বেশি প্রশ্ন দিল, কোনটা হয় না এই টাইপ প্রশ্ন বেশি দিল। আমাদের বেলা ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে অনুসরণী হিট করলো, অনুসরণী থেকে অনেক প্রশ্ন দিল। এইচএসসি 23 ব্যাচ অর্থাৎ আমাদের বেলা যখন ডেন্টাল এক্সাম হলো, ওখানেও কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে অনুসরণী থেকে বেশি প্রশ্ন দিল। আবার আমাদের বেলা মেডিকেল ভর্তি পরীক্ষায় জিকেতে 10টার মধ্যে 6টা প্রশ্ন ছিল বিসিএস থেকে, 2টা প্রশ্ন ছিল হলো ভার্সিটি থেকে, আর ডেন্টাল ভর্তি পরীক্ষার 10টা জিকে ছিল হলো বিগত বছরের বিসিএসের প্রশ্ন। সো এই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে একটু যদি ট্যাকটিক্যালি পড়াশোনা করো বা একটু যদি মাথা খাটায় পড়ো, তাহলে খুব ইজিলি ডেন্টালে কিন্তু চান্স পাওয়া পসিবল। আমাদেরকে একটু সেম টাইপ ওয়াইজ পড়তে হবে, অর্থাৎ আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা যেমন হয়েছে ডেন্টাল এক্সামও সেম টাইপের হবে, বাট একটু কঠিন হবে। সো এইটা হলো মেইন কথা, যে কঠিন বাট একটু সেম, টাইপটা হলো একদম সেম। সো এই ক্ষেত্রে এখন আমরা চলো সাবজেক্ট ওয়াইজ গাইডলাইনে যাই, ফিজিক্স এবং কেমিস্ট্রি। এইবারে যদি আমরা ফিজিক্স নিয়ে কথা বলি, তাহলে দেখবো যে আমাদের অ্যাটিপিক্যাল একটু প্রশ্ন আসছে, অর্থাৎ ম্যাথ বেশি দিছে, কিন্তু ম্যাথ বেশি দিলেও সবগুলা ম্যাথে কিন্তু দিছে অনুশীলনী থেকে। ফিজিক্সের 20টা প্রশ্নের মধ্যে 19টা প্রশ্নই ছিল ডিরেক্ট অনুশীলনী থেকে। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন বা কী সিদ্ধান্তে আসতে পারতেছি, যে আমাদের ডেন্টাল ভর্তি পরীক্ষাও ফিজিক্সের অনুশীলনী থেকে বেশি প্রশ্ন দিবে, ম্যাথ একটু বেশি দিবে, বাট দিল ওগুলো অনুশীলনী থেকে দেওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি, যেগুলো বিগত বছর ধরে হয়ে আসতেছে। সো এই ক্ষেত্রে আমরা কী করবো, আমরা অবশ্যই মেইন বই যে দাগানো লাইন আছে
প্লাস অনুশীলনী পড়বো, আর অনুশীলনীতে আমরা দেবো 5 স্টার, অর্থাৎ তুমি যদি মেইন বইকে 3 স্টার দাও, অনুশীলনীকে দিতে হবে তোমাকে 5 স্টার, অর্থাৎ অনুশীলনীকে একটু প্রায়োরিটি বেশি দিতে হবে ফিজিক্সের ক্ষেত্রে। এবার আসি হলো কেমিস্ট্রির ক্ষেত্রে। কেমিস্ট্রিতে থিওরিটিক্যাল অ্যান্ড ইনফরমেটিভ প্রশ্ন বেশি দিল, ম্যাথ একটু কম দিল। সো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে 25টা প্রশ্নের মধ্যে 25টা প্রশ্নের মধ্যে 17টা প্রশ্ন দিল ডিএড অনুশ্রেণী থেকে। সো এই ক্ষেত্রেও আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের ডেন্টাল ভর্তি পরীক্ষাও অনুশ্রেণী থেকে বেশি প্রশ্ন দেওয়ার সম্ভাবনা আছে। সো এই ক্ষেত্রে আমরা কি বলবো, অবশ্যই আমি একটা জিনিস বলে রাখি, হাজারি স্যারের বই পড়বা বাবারা, হাজারি স্যার। যদি হাজারি স্যারের বই আগে থেকেই পড়ছো তাহলে তো খুব বেটার, যদি না পড়ে থাকো বাট তাও চেষ্টা করবো হাজারি স্যারের অনুশীলনীটা ভালোভাবে পড়ার। সো এই ক্ষেত্রে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আমাদের ডেন্টাল ভর্তি পরীক্ষায় অনুশীলনী থেকে ম্যাক্সিমাম প্রশ্ন দিবে। সো এই জন্য আমরা অবশ্যই হাজারি স্যারের দাগানো বই প্লাস অনুশীলনী পড়বো। এখন কি অনুশীলনী পড়বো ফিজিক্স এবং কেমিস্ট্রি? ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যার এবং তপন স্যারের অনুশীলনী পড়াই মোর দ্যান এনাফ। কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের কবির স্যার এবং হাজারি স্যারের অনুশীলনী পড়াই মোর দ্যান এনাফ, বাট হাজারি স্যার এবং ইসাক স্যারের অনুশীলনী একটু বেশি প্রায়োরিটি দিবা। এখন এখানে এক্সট্রা একটা কথা বলি ফিজিক্সের ক্ষেত্রে। ফিজিক্সে দেখলাম না যে আমাদের ম্যাথ একটু বেশি দিছে অন্যান্য বছরের থেকে অনেক বেশি। ফিজিক্সের অনুশীলনী যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো অবশ্যই হাতে কলমে করার চেষ্টা করবো বাবা। ম্যাথ দেখার জিনিস না, ফিজিক্সের ম্যাথ বলো, কেমিস্ট্রির ম্যাথ বলো অথবা হায়ার ম্যাথ, এগুলো আসলে দেখার জিনিস না, এগুলো হাতে কলমে করার জিনিস। তোমার পরীক্ষার হলে কিন্তু তুমি দেখে অ্যান্সার করো না, তোমাকে হাতে কলমে করে অ্যান্সার করতে হবে। সো ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটার ক্ষেত্রে, বিশেষ করে ফিজিক্সের ক্ষেত্রে এই অনুশীলনীগুলো পড়ার টাইমে যেই ম্যাথগুলো পারবো যেগুলো আসলে হাতে কলমে করা যায় ওগুলো কিন্তু আমরা একটু হাতে কলমে করবো। অ্যান্ড অনুশীলনীর পাশে পারলে একটু পেন্সিল দিয়ে লিখে রাখবো, যাতে একদম যদি পরীক্ষার আগের রাতে যদি অনুশীলনী রিভাইজ দিয়ে যাইতে চাই তখন যেন জাস্ট দেখে গেলেও যেন আমরা পারি। ওকে, আচ্ছা এরপর আসি হলো বায়োলজি কোয়েশ্চেন নিয়ে। সো বায়োলজি নিয়ে আমরা যদি কথা বলি দেখবো যে এইবার কেন প্রতি বছরই এরিয়া মার্কিং বা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের গুরুত্ব অপরিসীম। এইবার একটু বেশি কাজ করে ফেলছে। এইবার প্রায় 28টা প্রশ্নই বিগত বছরের সেম এরিয়া থেকে প্রশ্ন দিছে। তোমরা যারা আমার আগের ভিডিও দেখো তারা মানে জানো যে আমি কিছু কথা হলো বারবার বলি, এই কথাগুলো আমি এখন আবার রিপিট করতেছি। যেমন ধরো যে সমন্বয় নিয়ন্ত্রণ থেকে যদি প্রশ্ন দেয়, এটা যেটা আমি আগেও ভিডিওতে বলছি, 3টা জায়গা থেকে প্রশ্ন দিবে। কি কর্টেক্স স্নায়ুর ছক, হরমোনের ছক আর মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ। এবারে মেডিকেল ভর্তি পরীক্ষায় 3টা প্রশ্ন দিল, অ্যান্ড 3টা জায়গা থেকে দিল। মানবদেহের প্রতিরক্ষা থেকে প্রশ্ন দিল, অ্যান্ড আমি এর আগেও ভিডিওতে বলছি যে মানবদেহের প্রতিরক্ষা স্তর থেকে যদি 3টা প্রশ্ন হয় 3টা জায়গা থেকেই হবে। কি এক হলো ভ্যাকসিনের প্রকারভেদ, প্রতিরক্ষা স্তরের উদাহরণ, আর হলো অ্যান্টিবডির প্রকারভেদ আর এর কাজটা। এবারও কোথা থেকে প্রশ্ন দিল? অ্যান্টিবডির প্রকারভেদ এবং কাজ থেকে প্রশ্ন দিল। একটা প্রশ্ন দিল ওই একটা থেকে। আবার মানবদেহের প্রতিরক্ষা স্তরে আমি এক্সট্রা একটা জিনিস অ্যাড করছিলাম যে ওই বইয়ের ভিতরে কিছু ছক আছে, আবার যে টিকার ছকটা আছে এটা একটু দেখে যাও, কারণ এটা একটু ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। কোষ রসায়ন থেকে প্রশ্ন দিছেই। এনজাইম থেকে আমি বলছিলাম যে এনজাইম থেকে প্রশ্নের সম্ভাবনা কম, বাট যদি দেয় এনজাইমের ব্যবহার থেকেই প্রশ্ন দিবে, কারণ বিগত বছরে এখান থেকে সব থেকে বেশিবার প্রশ্ন দিছে। অ্যান্ড তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন দেখো আসলো কোথা থেকে, ওই এনজাইমের ব্যবহার থেকে। হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছ এই 3টা থেকে প্রশ্ন দিলে হাইড্রা এবং ঘাসফড়িং থেকে দেওয়ার সম্ভাবনা বেশি। হাইড্রা থেকে প্রশ্ন দিছে, আমি আমার কোর্সে বলে দিয়েছিলাম যে রুই মাছ থেকে যদি প্রশ্ন দেয়, রুই মাছের প্রথম অংশটুকু অর্থাৎ শুরু থেকে আমাদের যে রক্ত পর্যন্ত যে অংশটুকু আছে ধমনীতন্ত্র এবং শিরাতন্ত্র, এই পর্যন্ত অংশটুকু হলো রুই মাছের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। প্রশ্ন কোথা থেকে দিল? রুই মাছের হৃৎপিণ্ড থেকে। সো এইভাবে তুমি যদি একটু কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে বেশিরভাগ প্রশ্নই আমাদের সেম এরিয়া বা সেম জায়গা থেকে প্রশ্ন হয়েছে। সো এই ক্ষেত্রে তোমার কাজ কি? একটু কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়া। বাবা দেখো সব কিছুর ক্ষেত্রেই, যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস সব থেকে বেশি কাজে দেয়। তো এইবারে মেডিকেল ভর্তি পরীক্ষায় বায়োলজি কোয়েশ্চেন সব সেম এরিয়া থেকে রিপিট হলো। সো এই ক্ষেত্রে আমরা করবো কি, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়বা। আর যদি না হয় যে না ভাইয়া আসলে সময় হচ্ছে না, তাহলে তুমি অবশ্যই এই বায়োলজি এরিয়া মার্কিং কোর্সটা নিতে পারো। সো এইখানে ক্লাসগুলো খুব লেন্দি না, খুবই শর্ট ক্লাস, অ্যান্ড তুমি চাইলে এটা অবশ্যই 3 দিনে শেষ করে ফেলতে পারবা। একবার যদি 3 দিন শুয়ে সামনে বায়োলজি বই নিয়ে ক্লাসগুলো করে ফেলো, তুমি এমনি জানা যাবে যে বিগত বছর কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, কোন জায়গা থেকে প্রশ্ন দেয়নি, বাট আসার সম্ভাবনাও আছে। সো এই ক্ষেত্রে বায়োলজি এরিয়া মার্কিং কোর্সের যতগুলো ক্লাস আছে তুমি যদি একবার করে ফেলো তাহলে কিন্তু বুঝতে পারবা যে কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন চ্যাপ্টারগুলো কম গুরুত্বপূর্ণ। আমি এর আগেও ভিডিওতে বলছিলাম যে মানব জীবনের ধারাবাহিকতা বলো বা রেচনতন্ত্র যে চ্যাপ্টারটা আছে বলো বা বায়োফাইটার টেরিডোফাইটা বলো, এগুলো ততটা গুরুত্বপূর্ণ না। এগুলো থেকে মেডিকেল ভর্তি করার প্রশ্ন কম দিছে, বাট দিলেও সেম এরিয়া থেকে প্রশ্ন দিছে। সো এইবারও দেখলা কি হইলো না, কিন্তু ওই আগের সেম টাইপই ফলো করলো, অর্থাৎ যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওগুলো থেকেই প্রশ্ন দিল। এখানে আমি এটা বলছিলাম যে প্রথম 5টা চ্যাপ্টার এবং জীব প্রযুক্তি থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা বেশি, অনেক বেশি, এগুলো থেকে প্রশ্ন দিবে। দেখো ওগুলো থেকেই দিছে। সো এই ক্ষেত্রে তুমি চাইলে নিজে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে একটু পড়ো, সেম এরিয়াগুলো মার্ক করো, ওগুলোতে একটু বেশি ফোকাস দাও। আর যেগুলো চ্যাপ্টার থেকে প্রশ্ন কম দিচ্ছে ওগুলো একটু পড়ো, বাট একেবারেই যে বাদ দিবা তা না, বাট যেগুলো চ্যাপ্টার থেকে বারবার প্রশ্ন দেয় ওগুলোতে একটু বেশি ফোকাস দাও। সো এই জন্য
অবশ্যই নিজে পড়তে পারো, ভালো যে মার্কিং কোর্সটা নিতে পারো। তুমি যদি PR10 QR কোড ইউজ করো তাইলে কিন্তু তুমি এটা 765 টাকায় পাবা। অ্যান্ড ক্লাসগুলো ট্রাস্ট মি, আমি যেহেতু নিছি অবশ্যই ভালো নিছি। আর সাথে কিন্তু তুমি এখানে এক্সামও পাচ্ছ, আবার এই যে আমি 4টা রাইটের অনুশীলনীর কথা বললাম না, এই 4টা রাইটের অনুশীলনীও তুমি কিন্তু পাই যাচ্ছ। সো এই ক্ষেত্রে আমরা একটু কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়া ট্রাই করবো। তুমি চাইলে নিজে এটা করতে পারো, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করে বুঝতে হবে যে কোন কোন চ্যাপ্টারগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কোন কোন অংশগুলো থেকে বিগত বছর প্রশ্ন দিছে। সো এটা গেলো বায়োলজির ক্ষেত্রে। বায়োলজির ক্ষেত্রে অবশ্যই আমরা মেইন বইয়ে একটু বেশি ফোকাস দিব। ওকে, আচ্ছা এরপর আসি একটা এক্সট্রা সাজেশন, যে নতুন করে অফলাইন এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই বাবা। দেখো এখন হয়তো অনেক কোচিং তোমাকে ডেন্টাল এক্সাম ব্যাচ অফার করবে যে বাবা এখানে আসে এক্সাম দাও, বাট এটা আসার দরকার নেই। তুমি প্রতিদিন নিজে পড়ো, প্রতিদিন 10 ঘন্টা করে পড়ো। কান্নাকাটি করার দরকার আছে, কান্নাকাটি করো, বাট সমস্যা নেই। আমি হলে হয়তো আমিও করতাম, বাট আমি একটা জিনিস ইনশিওর করতাম যেন আমি যেন পড়ি। নেক্সটে যতগুলো অ্যাডমিশন আছে এগুলোতে যেন আমার একটাতে হলেও চান্স হয়। অ্যান্ড একটাতে যদি তোমার চান্স হয়ে যায় তোমার কিন্তু কনফিডেন্সের একটা বুস্ট আপ আসবে। যদি ডেন্টাল এক্সামে চান্স হয়ে যায় তাহলে তোমার একটা কনফিডেন্স বাড়ে যাবে, দেন এটা ভার্সিটি ইউনিট অ্যাডমিশনও কিন্তু তোমরা কাজে লাগাতে পারবে এই কনফিডেন্সটা। সো এই ক্ষেত্রে কখনোই অফলাইন এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই। তুমি নিজে পড়ো, কান্নাকাটি করো, কোনো সমস্যা নেই বাবা, বাট পড়ো, নিজে পড়ো। যদি অনলাইন হয় অনলাইন এক্সাম দাও, ইরা মার্কিং কোর্সও কিন্তু 100 মতন এক্সাম আছে, চুপচাপ এক্সাম দাও, শুয়ে ফোন না চালায় একটু এক্সাম দিলা। বাট অফলাইন এক্সাম বেঁচে এখন আসলে ভর্তি হওয়ার দরকার নেই, তুমি অলরেডি অনেক এক্সাম দিয়ে গেছো, এই টাইমটুকুতে অনলাইনে এক্সাম দাও, পাশাপাশি নিজে পড়ার একটু ট্রাই করো। আচ্ছা এরপর আসছি ইংলিশের ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রেও কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এবারও হিট, এর আগেও হিট। আমি তোমাদের ইংলিশের টপিকে বলছিলাম যে কয়েকটা টপিক একটু বেশি গুরুত্বপূর্ণ। কী সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেন্টেন্স কারেকশন, পার্টস অফ স্পিচ আর আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ভয়েস আর টেন্স। সো এই ক্ষেত্রেও আমার সাজেশন হলো, এইবার যদিও মেডিকেল ভর্তি পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন দেয়নি, এটা মানে ইতিহাসে প্রথম হলো যে সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন দেয়নি, কিন্তু তাও তোমার এই যে যতগুলো আছে এই যে কয়েকটা টপিক বললাম, এই টপিকগুলো তোমাকে একটু ভালোভাবে আয়ত্তে আনতে হবে। কীভাবে আয়ত্তে আনবো? রুলস পড়ো, তারপর ওই টপিকের আন্ডারে যতগুলো প্রশ্ন আছে সলভ করো, একবার সলভ না হলে 2-3বার সলভ করো, যেগুলো ভুল করতেছো ওগুলো হলো মার্ক করো, হাত দিয়ে অ্যান্সার ঢাকাবা, নিজে প্র্যাকটিস করবা, যেগুলো ভুল করবা ওগুলো হলো মার্ক করে রাখবা, পড়া শেষে আরেকবার ওই ভুলগুলোর দিকে নজর দিবা। সো অবশ্যই এই 5টা টপিক খুব ভালোভাবে পড়ে ফেলবা। অ্যান্ড এরপর হলো অন্য আদার্স যে টপিকগুলো আছে এগুলো পড়বা, যেমন ধরো যে স্পেলিং, তারপর ধরো যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেগুলো আছে এগুলো তুমি পড়তে পারো। বাট এই কয়েকটা টপিকের উপর একটু বেশি গুরুত্ব দিবেন। এই কয়েকটা টপিক শেষ করার পর আমরা হলো অন্য টপিকে যাব। জিকের ক্ষেত্রে আসি। আচ্ছা এর আগে আমি একটা জিনিস বলছিলাম, আমি আমার ভিডিওতে বলছিলাম যে দেখ বাবা, জিকে যে আন্তর্জাতিক বিষয়াবলীর টপিকটা আছে এটা আসলে একটা খুচরা টপিক। এখান থেকে আসলে প্রশ্ন বিগত বছরও যখন এটা সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল তখনও 2-3টার বেশি প্রশ্ন দিত না। এইবারও কিন্তু জিকেতে আন্তর্জাতিক থেকে প্রশ্ন দিল কয়েকটা, একটা প্রশ্ন দিল। এই যে পীরেরা যে 10-12 ঘন্টা লাইভ ক্লাস দিল, ঘন্টার পর ঘন্টা লাইভ ক্লাস, এটা কিন্তু আসলে আলটিমেটলি কোনো কাজে দেয়নি। সো অবশ্যই এবারও আমাদের যে ডেন্টাল এক্সামটা হবে এই ডেন্টাল এক্সামেও জিকেতে আন্তর্জাতিক থেকে প্রশ্ন কম দিবে, সর্বোচ্চ দিলে 2 থেকে 3টা। সো এই ক্ষেত্রে আমরা কী করবো, যে কোনো একটা বই নিব, বিসিএসের যতগুলো প্রশ্ন আছে আন্তর্জাতিক রিলেটেড ওগুলা আমরা প্র্যাকটিস করবো, ভার্সিটি বা অ্যাডমিশনে যেগুলো আসছে এগুলো আমরা প্র্যাকটিস করবো, চাকরির পরীক্ষায় আন্তর্জাতিক রিলেটেড যেসব প্রশ্ন আসছে ওগুলো প্র্যাকটিস করবো, এইটুকু করলে এনাফ। অ্যান্ড এই সেম টেকনিক গোস ফর অল আদার থিং। বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ, এই বাংলাদেশ বিষয়াবলীর উপর একটু বেশি ফোকাস দিবা, মুক্তিযুদ্ধ, প্রাচীন বাংলার ইতিহাস এগুলোর উপরে একটু বেশি ফোকাস দিবা। এইটুক আমরা হলো করবো জিকের জন্য, অর্থাৎ জিকের ক্ষেত্রে আমরা হলো সব কিছু একটু ভালোভাবে পড়ার ট্রাই করবো। বাট বিশেষ করে বিসিএসের প্রশ্ন এই যেগুলো প্রশ্ন আছে এগুলোতে একটু বেশি ফোকাস দিব, কারণ এইবারও দেখবা যে আমাদের বিসিএসের প্রশ্ন বলো, ভার্সিটির প্রশ্ন বলো, বা চাকরির বিভিন্ন পরীক্ষায় যে আসা প্রশ্নগুলো আছে এগুলোতে থেকেই বেশিরভাগ প্রশ্ন দিছে। কিছু প্রশ্ন স্যার একটু নিজে বানাইছে, বাট এগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন দিছে। যেমন 4টা প্রশ্ন কিন্তু এবার ডিরেক্ট বিসিএস থেকে দিছে। সো ডেন্টালের ক্ষেত্রেও এই সেম স্ট্র্যাটেজি আমাদের ফলো করতে হবে। এরপর এক্সট্রা একটা আমার সাজেশন হলো যে অবশ্যই বেশি রিভাইজ দেওয়ার ট্রাই করবা। বেশি কেন রিভাইজ দেবো? দেখো তোমরা অলরেডি একবার মেডিকেল এক্সামের প্রিপারেশন নিয়ে নিছো, এখন কিন্তু সব কিছু বলতে গেলে তোমার হাতে বা আয়ত্তে আসে। সো এই ক্ষেত্রে আমি সোজা একটা কথা বলি, তোমরা অবশ্যই ডেন্টাল এক্সামের আগে কম করে হইলেও 3বার রিভাইজ দেওয়ার চেষ্টা করবা ফুল মেডিকেল সিলেবাসটা। সেটা কীভাবে করবা? প্রথম 15 দিন যেটা আছে এই টাইমে একটু আস্তে পড়লা, একটু বুঝে পড়লা, বা আস্তে হলো একবার সিলেবাসটা শেষ করলা। এরপর করবা হলো 8 দিনে, এরপর করবা 4 দিনে, এরপর এইভাবে যতবার পারো ততবার রিভাইজ দাও। এই যত বেশিবার রিভাইজ দিবা তত বেশি কিন্তু ডেন্টালে একটা সিট পাওয়ার সম্ভাবনা বেশি। আর ডেন্টালে যদি একবার সিট পাই যাও দেন কিন্তু তুমি যখন ভার্সিটি ইউনিট অ্যাডমিশনও যদি দাও তখন একটা কনফিডেন্স কাজ করবে যে না আমি তো একটা জায়গায় চান্স পাই আসি। আর যদি চান্স নাও পাও তাও এটা তোমার অ্যাবিলিটিটা বাড়াবে, নার্ভ ধরে রাখার পরীক্ষার হলে। সেকেন্ড কথা হলো যে ভাইয়া এটা আরেকটা এক্সট্রা সাজেশন যে অবশ্যই আমরা ব্যাকআপ রাখবো। ব্যাকআপ কি? দেখো
হার্শ রিয়েলিটি হলো আমি তোমাকে গাইডলাইন দিলাম যে ভাইয়া এইভাবে পড়ো, বায়োলজি এইভাবে পড়ো, ফিজিক্স কেমিস্ট্রি এইভাবে পড়ো, তুমি ফলো করবা কি করবা না ইট টোটালি ডিপেন্ডস অন ইউ। ইভেন এইটা একটা বলতে গেলে একটা কম্পিটিশনে তুমি যতই ভালোভাবে পড়ো না কেন, তোমার থেকে যদি কেউ ভালো করে অবশ্যই সে সিটটা পাই যাবে। সো ডেন্টালের সিটটা একটু কম তুলনামূলক, অর্থাৎ 550টা সিট না পাওয়ার সম্ভাবনা একটু বেশি হলেও তুমি যদি প্রিপারেশন নিয়ে দাও তাহলে এটা তোমার ফিউচারে কাজে দিবে। আর যদি না হয় তাইলে তো একদম মানে মনে হবে যে কী করলাম। তো এই ক্ষেত্রে আমরা একটা ব্যাকআপ প্রিপারেশন নেব। ব্যাকআপটা কি? ব্যাকআপটা হলো আমরা প্রতিদিন 2 ঘন্টা টাইম রাখবো, শুধুমাত্র 2 ঘন্টা টাইম রাখবো। কিসের জন্য? প্রতিদিন আমরা ডেন্টালের প্রিপারেশন নিব, বাট পাশাপাশি 2 ঘন্টা আমরা ম্যাথ দেখব। তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে প্যারা খাবা না। ফিজিক্সের ক্ষেত্রে যেহেতু তুমি এখনই শর্ট সিলেবাসের ভিতরে সূত্রগুলো দেখবা বই পড়ার টাইমে, খুব বেশি প্যারা হবে না, কিন্তু ম্যাথের ক্ষেত্রে তুমি সব থেকে বেশি প্যারা খাবা। এই ক্ষেত্রে আমার সাজেশন হলো অবশ্যই প্রতিদিন 2 ঘন্টা সব পড়া শেষ, এবার একটু 2 ঘন্টা ম্যাথের বইয়ের পাতাগুলো উল্টাবা, সূত্রগুলো দেখলা, একটু ম্যাথ করলা, তাহলে এটা একটু তোমার হলো রিক্রিয়েশন হিসেবে ইউজ করলা, যে ফোন না চালাম একটু 2 ঘন্টা ম্যাথ দেখলাম। সো যখন তোমার যদি ডেন্টালে চান্স মিস যায়, বাই এনি চান্স, এগুলো আমার গাইডলাইন ফলো করলে ইনশাল্লাহ তোমাদের চান্স হয়ে যাবে। অ্যান্ড আমি দোয়া করি যেন তোমাদের চান্স হয়। বাট তুমি যদি এই 2 ঘন্টা রাখো, 2 ঘন্টা করে যদি প্রতিদিন ম্যাথ দেখো, তাহলে ইন ফিউচার যখন ভার্সিটি অ্যাডমিশন দিবা, যদি চান্স না হয় তাহলে সেটা কিন্তু খুবই কাজে দিবে, অ্যান্ড তুমি কিন্তু খুব বেশি প্যারা খাবা না। সো ঠিক আছে, এটা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।